আসসালামু আলাইকুম। সুপ্রিয় ক্যাডেট ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে এবার একটি নতুন করে একটি বিষয় বা টপিক যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন জ্যামিতিক আকৃতির পরিমাপ। তো আজকে আমি আপনাদের সাথে জ্যামিতিক আকৃতির পরিমাপের প্রথম ক্লাসটি নিব এবং আমাদের এই প্রথম ক্লাসটিতে আমি আলোচনা করব ত্রিভুজ এবং আয়ত নিয়ে। আচ্ছা, ত্রিভুজ এবং আয়ত, আপনারা জানেন যে কোণের পরিমাপ একটা টপিক ছিল আগে। মূলত বিভিন্ন জ্যামিতিক আকৃতির পরিমাপ, এর মধ্যেও কি কোণের পরিমাপ বিষয়টা পড়ে। তো আমি আজকে কোণের পরিমাপ সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো ধৈর্য ধরে ক্লাসটি দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তো প্রথমত আমরা জানি যে যদি কি হয়, এ বি সি একটি ত্রিভুজ হয়, এ বি সি একটি ত্রিভুজ হয়, তাহলে এ বি সি ত্রিভুজের কোণ হচ্ছে কয়টি? তিনটি। একটি হচ্ছে কোণ এ, কোণ আরেকটি হচ্ছে কি কোণ বি, আরেকটি হচ্ছে কি কোণ সি। তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, দেন এই যে আমাদের কোণ এটা রয়েছে, এই কোণ এ কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে কোণ এ কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি বি এ সি, আবার কোণ বি কে লিখতে পারি কোণ এ বি সি, আবার কোণ সি কে লিখতে পারি কোণ এ সি বি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আপনি খেয়াল করলে দেখবেন যে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা কিন্তু মাঝখানে আছে, আবার বি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে সেটাও কি মাঝখানে রয়েছে, আবার সি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে সেটাও কি মাঝখানে রয়েছে। অর্থাৎ আমাদের যে তিনটি শীর্ষবিন্দু রয়েছে ত্রিভুজের মধ্যে, অর্থাৎ এ বি সি, প্রত্যেকটি শীর্ষবিন্দুতে একটি করে কোণ উৎপন্ন হয়েছে এবং এই প্রত্যেকটি কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো আমাদের পরীক্ষায় আসলে কিভাবে আসতে পারে, যেমন এখানে লেখা থাকতে পারে, এর জায়গায় লেখা থাকতে পারে 2x, বি এর জায়গায় লেখা থাকতে পারে x এবং সি এর জায়গায় লেখা থাকতে পারে কি, মনে করেন 3x। আচ্ছা, প্রশ্নে বলল যে এরকম যে চিত্র হতে x এর মান নির্ণয় করো। চিত্র হতে x এর মান নির্ণয় করো। ঠিক আছে, একদম সিম্পল একটা কোশ্চেন। আপনারা হয়তোবা অলরেডি উত্তরটা কি বের করে ফেলেছেন, তাই না? আচ্ছা, তারপরেও আমি একটু করে দেখাচ্ছি, খেয়াল করেন। তো এখানে তিনটি কোণ রয়েছে আমাদের, 2x, x এবং 3x। তাহলে ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা কি জানি যে তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের 2x প্লাস এক্স প্লাস কি এক্স 3x মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। দেন আমি যদি 2x, x এবং 3x যোগ করি, অর্থাৎ 2x এবং x যোগ করলে হবে 3x, তার সাথে 3x যোগ করলে কত হবে? 6x সমান কত ডিগ্রি স্যার? 180 ডিগ্রি। দেন x সমান কত হবে তাহলে? 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6, অর্থাৎ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কিন্তু এভাবে আমরা কি ইজিলি এক্স কোণের পরিমাপটা বের করতে পারবো। আচ্ছা, এবার চলে আসেন দ্বিতীয় কোশ্চেনে। আমি দ্বিতীয় যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব তার আগে আমি সরল কোণ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে দুটি বিপরীত রশ্মি, মনে করেন একটি রশ্মি হচ্ছে ও এ, আর ও এ রশ্মির বিপরীত রশ্মি মনে করেন হচ্ছে কি ও বি। দুটি বিপরীত রশ্মির প্রান্ত বিন্দুতে, অর্থাৎ তাদের যে সাধারণ প্রান্ত বিন্দুটা থাকবে সেখানে কোণ উৎপন্ন হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, বুঝতে পারছি তো বিষয়টা। অর্থাৎ সরল কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটার সাথে মিলিয়ে ত্রিভুজের আমরা একটি কোণের সমাধান করব। সেটা হচ্ছে কি, যেমন মনে করেন এইভাবে চিত্র দেওয়া থাকলো, এ বি সি, এখানে মনে করেন দেওয়া থাকলো কি ডি। এখন আপনাকে এইভাবে এখানে
লেখা থাকলো কি ওয়াই, আর এইভাবে চিহ্ন দেওয়া থাকলো, অর্থাৎ দুইটা করে দাগ দেওয়া থাকলো ত্রিভুজের প্রত্যেকটা বাহুতে। ত্রিভুজের বাহু কয়টি? তিনটি। এবং দেখেন এখানে তিনটি বাহুতে দুটি করে সমান সমান এভাবে কি দেওয়া আছে? দাগ দেওয়া আছে। এই যে দেখেন এখানে, এখানে এবং এখানে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই ত্রিভুজের তিনটি বাহুই কি পরস্পর সমান। তাহলে আমরা জানি বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। একটি হচ্ছে কি সমবাহু, অপরটি হচ্ছে সমদ্বিবাহু এবং আরেকটি হচ্ছে কি বিষমবাহু। সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কি হবে? সমান হবে এবং প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। আবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ধীরে ধীরে আসি, হ্যাঁ, আগে সমবাহু যাক, সমবাহু ত্রিভুজটা নিয়ে আলোচনা করি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আপনি যদি খেয়াল করেন, এই যে আমাদের এবিসি ত্রিভুজটা, এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, এখন আপনি যদি চিন্তা করেন এইখান থেকে এই পর্যন্ত, তাহলে কত ডিগ্রি হবে? এখান থেকে এই পর্যন্ত হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই যে এই অংশটা, এই যে ডাবল করে দাগ দিয়ে দিলাম, এই যে এই অংশটা, অর্থাৎ এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটার মান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। কিন্তু এই অংশের মান কত ডিগ্রি? এই অংশের মান কিন্তু স্যার 60 ডিগ্রি, তাই না? যদি এই অংশের মান 60 ডিগ্রি হয়, তাহলে এই যে ওয়াই এর মান কত হবে? তাহলে ওয়াই এর মান কিন্তু হবে, এই যে টোটাল যে কোণটা এটা 180 ডিগ্রি। এখন এই যে 180 ডিগ্রি থেকে আমি যদি এই অংশের মানটা বিয়োগ করি, অর্থাৎ 60 ডিগ্রি যদি কি করি? বিয়োগ করি, তাহলে কিন্তু আমি এই অংশের মানটা পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে কত হবে স্যার? 120 ডিগ্রি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ, অর্থাৎ ত্রিভুজের বাহিরে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি বহিস্থ কোণ। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে কোনো একটি ত্রিভুজের, কোনো একটি কি, মনে করেন এটি একটা ত্রিভুজ, কোন একটি ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে কি কোণ? বহিস্থ কোণ। কি কোণ স্যার? বহিস্থ কোণ। আমি আবারও বলতেছি, ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি ত্রিভুজের বহিস্থ কোণ। আর ত্রিভুজের অভ্যন্তরে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে কি ত্রিভুজের অন্তঃস্থ কোণ। কি কোণ? অন্তঃস্থ কোণ। অর্থাৎ আমার যে এই কোণটা তৈরি হয়েছে এটার নাম কি বলতে পারি আমি? অন্তঃস্থ কোণ। কি কোণ? অন্তঃস্থ কোণ। তাহলে খেয়াল করেন সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? তাহলে এই যে দেখেন সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? এটা। এটার মান কত ডিগ্রি পেয়েছি আমি? 120 ডিগ্রি। তাহলে আমি কিন্তু বলতে পারি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি। তাহলে একইভাবে আমি যদি এই পাশের বাহুটাকে বর্ধিত করি, তাহলে এখানেও একটি বহিস্থ কোণ উৎপন্ন হবে যার মান কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। আবার একেও যদি এদিকে বর্ধিত করি, তাহলে এখানেও একটি কি বহিস্থ কোণ উৎপন্ন হবে যার মান কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তাহলে কি বুঝলেন? আপনি জানলেন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাপ কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আপনাকে কি প্রশ্ন করতে পারে? আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হয় তাদের সমষ্টি কত ডিগ্রি। দেখেন এটার নাম দিয়েছি, বহিস্থ কোণের নাম দিয়েছি ওয়াই, এটার নাম দিলাম জেড, আর এই কোণটার নাম দিলাম কি? এক্স কোণ। তাহলে কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড, খেয়াল করেন এখানে এক্স ওয়াই জেড হচ্ছে কি তিনটি বহিস্থ কোণ। সমবাহু ত্রিভুজের কি তিনটি বহিস্থ কোণ। তাহলে এই সমবাহু ত্রিভুজ তিনটির বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? এক্স কোণের মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওয়াই কোণের মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। এই যে এটা কিন্তু পেয়েছি, এই যে 120 ডিগ্রি। এবং জেড কোণের মানও কত পেয়েছি? 120 ডিগ্রি। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, এই তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি।
অর্থাৎ সমবাহু ত্রিভুজের তিনটি বহিস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান কত ডিগ্রি? এই যে 120 ডিগ্রি। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। সমবাহু ত্রিভুজ নিয়ে যদি কোনো কোণের পরিমাপ আসে, আশা করি এই যে 2-3টা বিষয় আমি আলোচনা করলাম এই 2-3টা বিষয়ের মধ্যেই থাকবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ চলে গেল। এবার আমরা কি শিখবো? সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। চলেন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করি। এবার আমরা আলোচনা করব হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। খেয়াল করেন, সমদ্বিবাহু ত্রিভুজ, সম মানে কি? সমান, দ্বি মানে কি? দুই, আর বাহু অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং অপর বাহুটি অসমান তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। আচ্ছা, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। আমি যেহেতু স্কেল ব্যতীত অঙ্কন করছি, দেখতে একটু কম বেশি হলেও হতে পারে। আচ্ছা, তারপর আমি চেষ্টা করব সুন্দরভাবে অঙ্কন করার জন্য। আচ্ছা, এখানে মনে করেন এই বাহু আর এই বাহু কি সমান। এখানে ত্রিভুজের নাম দিলাম এ বি সি ত্রিভুজ। এই এ বি সি ত্রিভুজে এ বি বাহু এবং কি এসি বাহু পরস্পর সমান। যেহেতু এই ত্রিভুজটিতে এ বি বাহু এবং এসি বাহু পরস্পর সমান, তাহলে আমরা এই ত্রিভুজটাকে বলতে পারি কি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। আমি আবারও বলতেছি, সমদ্বিবাহুর ক্ষেত্রে অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। যেমন এই যে এ বি বাহু, এ বি বাহুর বিপরীত কোণ কোনটি? সি কোণ। এ বি বাহুর বিপরীত কোণ কি? সি কোণ। আর এসি বাহুর বিপরীত কোণ কি? এই যে আমাদের বি কোণ। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোণ বি এবং কোণ সি কি পরস্পর সমান। আচ্ছা, ত্রিভুজ যেমনই হোক, ত্রিভুজ যেমনই হোক, সমদ্বিবাহু হোক, বিষমবাহু হোক অথবা সমবাহুই হোক, ত্রিভুজের যে তিনটি অন্তঃস্থ কোণ আছে তাদের সমষ্টি সবসময় কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি একটি যে কোনো ত্রিভুজ অঙ্কন করে চাঁদা দিয়ে ত্রিভুজের কোণগুলো পরিমাপ করে যোগ করে দেখবেন কত ডিগ্রি হয়। 100% শিওর থাকেন 180 ডিগ্রি হবে। আচ্ছা, এখন যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা আমি কি লিখছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর কি বলছি? সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয়, মানে কোণ দুটি পরস্পর কি বলেন? পরস্পর সমান। খেয়াল করেন এই লেখাটুকু যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি পরস্পর সমান। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন দেখেন যদি আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে করেন এই কোণটার মান দেওয়া আছে হচ্ছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। অর্থাৎ আমাদের যে এ কোণটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রে তার মান কত ডিগ্রি? 50 ডিগ্রি। এবং এখানে আপনাকে বললো এটা হচ্ছে এক্স, এটাও কি এক্স। আচ্ছা, এটা এক্স না দিয়ে কি দিতে পারে? ওয়াইও দিতে পারে, তবে আমি এক্স হিসেবে দিচ্ছি, সমস্যা নেই, একই কথা। এখন প্রশ্নে বললো যে এখান থেকে কি করো? এক্স এর মান নির্ণয় করো। তাহলে এই যে মূলত চিত্র কিন্তু এইভাবেই দেওয়া থাকবে বা দেওয়া থাকতে পারে। তাহলে এই যে একটা দাগ আর এই যে একটা দাগ, এই দুটো দাগের মানে কি? এ বি আর এসি বাহু কি সমান। তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই কোণ এবং এই কোণ পরস্পর কি হবে? সমান হবে। এখন আমরা তো জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এই দেখেন এই যে চিত্র অনুযায়ী কোণ এর মান কত ডিগ্রি?
50 ডিগ্রি। কত ডিগ্রি? 50 ডিগ্রি। বি কোণের মান কত ডিগ্রি? এক্স। এক্স দিয়ে দিলাম। এখানেও কি সি এর মান কত? এক্স সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন খেয়াল করেন, এক্স আর এক্স যোগ করলে কি হবে? 2x হবে। 180, এই 50 যদি এই পাশে আসে তাহলে বিয়োগ হয়ে যাবে। 180 থেকে 50 বিয়োগ করলে কত হবে? 130 ডিগ্রি। এবং এক্স এর মান তাহলে কত হবে? এই যে 2 এই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 130 কে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে কত হবে? 65 ডিগ্রি হবে। অর্থাৎ আমার এক্স এর মান কত হবে? 65 ডিগ্রি। তাহলে এটার মানও কত হবে? 65 ডিগ্রি। এভাবেই সমদ্বিবাহু ত্রিভুজ থেকে প্রশ্ন হতে পারে। আর বিষমবাহু ত্রিভুজ তো আপনি জানেনই, যে ত্রিভুজের 3টি বাহুই কি হবে? অসমান হবে। অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে কি বলবো আমরা? বিষমবাহু ত্রিভুজ বলবো। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ থেকে সাধারণত প্রশ্ন হয় না, তো আমরা এটা নিয়ে আলোচনা না বাড়াই। ওকে, খেয়াল করেন, আরেকটা বিষয় আপনার জানা দরকার, সেটা হচ্ছে এই দুটা জিনিস আপনি জেনে রাখেন। ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি কোণ? বিপরীত কোণ কি হবে? বৃহত্তর হবে। ঠিক আছে? আচ্ছা, এই কথাটার মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ত্রিভুজের বৃহত্তম বাহুর, বৃহত্তম মানে কি? সবচেয়ে বড় বাহুর বিপরীত কোণ কি হবে? বৃহত্তর হবে। আচ্ছা, আমি যদি একটা এইভাবে ত্রিভুজ অঙ্কন করি, এটার নাম দিলাম হচ্ছে ই এফ জি। এইখানে ই এফ জি ত্রিভুজের মধ্যে সবচেয়ে বৃহত্তর বাহু কোনটা? এফ জি। তাহলে এই যে এফ জি বাহু, এই এফ জি বাহুর বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে তার নাম কি? ই কোণ। কি কোণ? ই কোণ। তাহলে এই ত্রিভুজের মধ্যে ই কোণটাই কি হবে? সবচেয়ে বড় হবে। ই কোণটাই কি হবে? সবচেয়ে বড় হবে। ঠিক বিপরীতভাবে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ কি? ক্ষুদ্রতর। তাহলে এইখানে ক্ষুদ্রতর বাহু কোনটা? ইএফ। ইএফটা হচ্ছে কি আমার ক্ষুদ্রতর বাহু। তাহলে এই যে ইএফ বাহু, এই ইএফ বাহুর বিপরীত পাশে কোন কোণ উৎপন্ন হয়েছে? জি কোণ। কোন কোণ উৎপন্ন হয়েছে? জি কোণ। তার মানে এই জি কোণটা কি হবে? সবচেয়ে ক্ষুদ্রতর হবে। তো আপনাকে ক্ষুদ্রতর মানে কি? সবচেয়ে ছোট। তো আপনাকে প্রশ্ন করতে পারে এইভাবে, যে একটি ত্রিভুজ দিয়ে দিল এবং বলল যে, ধরেন এই ত্রিভুজটাই দেওয়া থাকলো এবং এখানে বলা থাকলো যে এফ জি ইজ গ্রেটার দেন ই এফ। তাহলে যদি এফ জি ইজ গ্রেটার দেন ই এফ হয়, অর্থাৎ এফ জি বাহুটা যদি ই এফ থেকে বড় হয়, তাহলে এফ জি এর বিপরীত কোণ, অর্থাৎ আমাদের এই যে ই কোণটা, এই ই কোণটা কি হবে? ই এফ। ই এফ কোথায়? এই যে ই এফ। ই এফ এর বিপরীত কোণ কোনটা? জি। জি থেকে কি হবে? বৃহত্তর হবে। তো প্রশ্ন হতে পারে এইভাবে, চিত্র দিয়ে দিল এবং চিত্র দিয়ে বলল যে এফ জি ইজ গ্রেটার দেন ই এফ। তাহলে নিচের কোণটি সঠিক। তাহলে কি কোনটি সঠিক হবে? ই কোণটা জি কোণ থেকে কি হবে? বড় হবে। একইভাবে যদি ই কোণটা জি কোণ অপেক্ষা বড় হয়, তাহলে ই কোণের যে বিপরীত বাহু এফ জি, এটাও কি হবে? সবচেয়ে বড় হবে। এই তো, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন এটাই হচ্ছে মূলত হচ্ছে ত্রিভুজের কোণ সম্পর্কিত প্রশ্ন। তবে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের, আপনি তো জানেন যে কোণ বেধে ত্রিভুজ কয় প্রকার? আপনাদের বইয়ে দেওয়া আছে 3 প্রকার। কি কি? এক নম্বরে আছে কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটা দেওয়া আছে কি? স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। আরেকটা কি দেওয়া আছে বলেন তো? সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজ। এখন আমরা এই তিনটি ত্রিভুজ সম্পর্কে জানবো, একটু অপেক্ষা করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যটা কি? সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এর তিনটি কোণ সূক্ষ্মকোণ হবে। তিনটি কোণে কি হবে? সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কি হবে? ছোট হবে। আপনারা জানেন যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কি ছোট, তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণ কি কোণ? সূক্ষ্মকোণ। এবার আসেন স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ, কয়টি কোণ? একটি কোণ স্থূল কোণ প্লাস হচ্ছে গিয়ে দুইটি কোণ, কয়টি কোণ? দুইটি কোণ সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। ঠিক আছে। এখন স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে কি বলা হয়? স্থূলকোণ বলা হয়। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী, সমকোণী, সমকোণী মানে কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি এর সমান, অর্থাৎ 90 ডিগ্রি এর সমান হবে, তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যটা কি? একটি কোণ সমকোণ আর অপর দুইটি কোণ অবশ্যই কি হবে? সূক্ষ্মকোণ হবে। অপর দুটি কি কোণ হবে? সূক্ষ্মকোণ হবে। এই হচ্ছে মূলত আমাদের কোণ ভেদে যে ত্রিভুজগুলো আছে তাদের বৈশিষ্ট্য। তাহলে আমরা কি শিখলাম? সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণ কি? সূক্ষ্মকোণ। কোন স্থূলকোণ নেই। স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? একটি কোণ স্থূলকোণ এবং অপর দুইটি কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি? একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে বাহুভেদের ত্রিভুজ শিখেছি এর মধ্যে কিন্তু একটি ছিল কি? সমবাহু ত্রিভুজ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে সমবাহু ত্রিভুজ ত্রিভুজ কোন ভেদে, কোন ভেদে কোন ধরনের ত্রিভুজ? ঠিক আছে। সমবাহু ত্রিভুজ কোন ভেদে কোন ধরনের ত্রিভুজ? খেয়াল করেন, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই সমান। তাহলে 180 কে যদি ত্রিভুজের কয়টি কোণ? তিনটি কোণ হয়, তাহলে 180 ডিগ্রিকে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন কত পাবেন? 60 পাবেন, অর্থাৎ 60 ডিগ্রি পাবেন। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। আর এই 60 ডিগ্রি কোন ধরনের কোণ? সূক্ষ্মকোণ। কোন ধরনের কোণ বলেন? সূক্ষ্মকোণ। তাহলে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজ যদি প্রশ্ন আসে এরকম যে সমবাহু ত্রিভুজ কোন ভেদে কোন ধরনের ত্রিভুজ, তাহলে কোন ধরনের ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, এবার আমরা তো ত্রিভুজের কোণ সম্পর্কিত কিছু আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। কি নিয়ে বলেন? ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। আপনারা সবাই জানেন যে ত্রিভুজ যেমনই হোক না কেন, নরমালি যদি চিন্তা করা হয়, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন
উচ্চতা। আর এককটা স্যার কি হবে? এককটা হবে বর্গ একক। অর্থাৎ যদি বাহুগুলো সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে একক কি হবে? বর্গ সেন্টিমিটার। যদি মিটারে দেওয়া থাকে তাহলে হবে কি? বর্গ মিটার। এই তো তফাৎ, আর কিছু না। কিন্তু এখানে কথা হচ্ছে আমাকে ত্রিভুজের ভূমিটা চিনতে হবে, আর চিনতে হবে কি? ত্রিভুজের উচ্চতা। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে সরাসরি যে কোনো একটি ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত, তাহলে কিন্তু আমি সরাসরি এখানে বসিয়ে দিতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমার চিত্র দেওয়া থাকে, চিত্র থেকে আমি কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে চলেন আমরা শিখি। মূলত এখন আমরা শিখবো যে ত্রিভুজের ভূমি কোনটা, উচ্চতা কোনটা। আচ্ছা, এখন আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি, খেয়াল করেন। এটার নাম দিলাম পি কিউ আর। এই ত্রিভুজটার নাম কি? পি কিউ আর। এখন ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে, একটু মনোযোগ দিয়ে শুনুন, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে এর বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়? ত্রিভুজটির উচ্চতা বলা হয়। খেয়াল করেন আমি কি বলছি? ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে। তাহলে পি কিউ আর, এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি আছে? 3টি। একটি হচ্ছে কি পি, আরেকটি হচ্ছে কিউ, আরেকটা কি আর। এই 3টি হচ্ছে কি ত্রিভুজের শীর্ষবিন্দু। এর শীর্ষবিন্দুগুলো হতে, শীর্ষবিন্দুগুলো যে কোনো একটি হতে, মনে করেন কিউ হতে, কিউ শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? পি আর। যদি আমি শীর্ষবিন্দু কিউ নেই তাহলে এর বিপরীত বাহুটা কি হবে? পি আর হবে। দেখেন কিউ এর বিপরীত বাহু কোনটা? পি আর। এই শীর্ষবিন্দু হতে পি আর এর উপর অঙ্কিত লম্ব মনে করেন এ, কিউ এ। তাহলে কিউ এটা হচ্ছে কি? লম্ব। এই যে এই চিহ্নটার মানে হচ্ছে কি? লম্ব। লম্ব মানে কি? এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমাদের এই কিউ এ, এই যে লম্বের দৈর্ঘ্যটা, এটাই হবে কি? উচ্চতা। আর আমরা যে বাহুর উপরে লম্বটা অঙ্কন করব, অর্থাৎ কিউ এ, এটা কিন্তু পি আর এর উপর লম্ব। অর্থাৎ খেয়াল করেন পি আর এর উপর লম্ব কি? কিউ এ। এই যে এখন আমি যে চিহ্নটি দিচ্ছি এটা হচ্ছে কি? লম্বের চিহ্ন। অর্থাৎ কিউ এ লম্বটা হচ্ছে কি? পি আর এর উপর। তাহলে যেহেতু কিউ এটা হচ্ছে কি ত্রিভুজের ভেতরে পি আর এর উপর অঙ্কিত লম্ব, তাহলে এখানে কিউ এটা হচ্ছে কি? উচ্চতা। কারণ আমরা বলছিলাম যে লম্বের যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে কি? উচ্চতা। আর লম্বটা যে বাহুর উপর অঙ্কন করা হবে, অর্থাৎ এখানে পি আর বাহুর উপর কি অঙ্কন করেছি? লম্ব অঙ্কন করেছি। যে বাহুর উপর কি অঙ্কন করব? লম্ব অঙ্কন করব, সেটাই হবে কি? ভূমি। তাহলে এখানে ভূমি কোনটা? পি আর। একইভাবে যদি আমি পি শীর্ষবিন্দু হতে কিউ আর এর উপর একটি লম্ব অঙ্কন করি, তার নাম যদি দেই পিবি, তাহলে পিবি যদি কি হয়? লম্ব হয়, অর্থাৎ পিবি যদি উচ্চতা হয়, তাহলে এই পিবি লম্বটা অঙ্কন করা হয়েছে কার উপর? কিউ আর এর উপর। তাহলে এখানে কিন্তু কিউ আরটা কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। তাহলে আবার খেয়াল করেন, যদি আর হতে, আর হতে এর বিপরীত হচ্ছে পি কিউ, এখানে যদি একটি লম্ব অঙ্কন করা হয়, এখানে যদি কি করা হয়? আর একটি লম্ব অঙ্কন করা হয়, নাম, যার নাম দিলাম কি? আর সি। তাহলে এখানে আমাদের আর সিটা খেয়াল করেন, যদি আর সিটা যদি কি হয়? লম্ব হয়, তাহলে আমাদের ভূমি কি হবে? পি কিউ। তাহলে পি কিউটা কি হবে? ভূমি। কারণ আর সি এই লম্বটা অঙ্কন করা হয়েছে, দেখেন আর সি এই লম্বটা অঙ্কন করা হয়েছে পি কিউ বাহুর উপর। তার মানে পি কিউ বাহুটা কি হবে? ভূমি। আর আর সিটা তখন কি হয়ে যাবে? লম্ব অথবা উচ্চতা। কি হয়ে যাবে? উচ্চতা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই কি হতে পারে? ভূমি হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ত্রিভুজের প্রত্যেকটি বাহুই কি হতে পারে? ভূমি হতে পারে। তাহলে আমরা ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে কি বলতে পারি? ভূমি বলতে
পারি। তাহলে ত্রিভুজের প্রত্যেকটি বাহু কি হতে পারে বলেন? ভূমি হতে পারে। সত্য মিথ্যে আসতে পারে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই ভূমি হতে পারে, সত্য না মিথ্যা। তাহলে কি হবে? সত্য হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলেন আমরা এখান থেকে 2টি বা 3টি অঙ্ক করব ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে, এবং সর্বশেষ যে অঙ্কটা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলেন আমরা একটা শুরু করি, চিত্র দিয়ে শুরু করি। মনে করেন এরকম একটা চিত্র দেওয়া আছে, পি কিউ আর। ঠিক আছে, পি কিউ আর, এবং এখান থেকে কিউ এ একটি লম্ব দেওয়া আছে। এখন মনে করেন দেওয়া আছে যে পি আর সমান হচ্ছে 8, আচ্ছা বাংলায় লিখি, পি আর সমান হচ্ছে 8 সেন্টিমিটার। দেন দিয়ে দিলাম কিউ আর সমান হচ্ছে কত? 10 সেন্টিমিটার। এবং পি কিউ সমান দিয়ে দিলাম কত? 12 সেন্টিমিটার। এবং বললাম যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, পি কিউ আর এর ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হলে, কিউ এ এর দৈর্ঘ্য, আচ্ছা 40 এটা আসলে অনেক বেশি হয়ে যায়, কত দিয়ে দিই? 16 দিয়ে দিই। 16 বর্গ সেন্টিমিটার হলে কিউ এ এর দৈর্ঘ্য কত? ঠিক আছে, খেয়াল করেন কি জানতে চেয়েছে? কিউ এ এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে কিউ এ কোনটা সেটা আমাদের চিত্র থেকে দেখতে হবে। এই যে কিউ এ, এটা কি একটা লম্ব, এটা কি একটা লম্ব, তার মানে কিউ এটা কি হচ্ছে? আমাদের উচ্চতা। আর এই লম্বটা অঙ্কন করা হয়েছে কার উপর? পি আর এর উপর। কিউ এ এই লম্বটা অঙ্কন করা হয়েছে কার উপর? পি আর এর উপর। তার মানে পি আরটা আমাদের কি হবে? ভূমি হবে। তাহলে আমরা কিন্তু এইভাবে এটা সমাধান করতে পারি যে আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কিন্তু আমাদের মূল সূত্রটা। ত্রিভুজের কি ফল? ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান কি? ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের খেয়াল করেন হাফ থাকলো, তাহলে এই চিত্র অনুযায়ী ভূমি কোনটা? পি আর, আর উচ্চতা কোনটা? কিউ এ। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো দেওয়াই আছে, সেটা কত বলেন তো? 16। এই যে 16 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার খেয়াল করেন, তাহলে হাফ গুণন পি আর, পি আর এর মান কত? 8 সেমি, তাই না? তাহলে যে 8 বসাইলাম। কিউ এ এর মান কত এটা তো জানি না, তাহলে কিউ এ লিখে রাখলাম, এটা আমাদের মান বের করতে হবে। আর এখানে কত? 16। তাহলে আমি 2 দ্বারা 8 কে কাটাকাটি করতে পারি, ভাগ করলে কত হবে? 4 হবে। অর্থাৎ আমি কি পেলাম বলেন তো? এখান থেকে আমরা পেলাম এই যে 4 এবং কিউ এ যদি গুণ করি তাহলে কি হবে? 4 গুণন কিউ এ সমান কত? 16। তাহলে আপনি এটা খুব ভালোভাবেই জানেন যে তাহলে কিউ এ সমান কত হবে? 4 এই পাশে গুণাকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ 16 ভাগ কত? 4 সমান কত? 4। অর্থাৎ আমরা কিউ এ এর মান পেলাম কত? 4। অর্থাৎ কিউ এ এর দৈর্ঘ্য তাহলে কত হবে? 4 সেন্টিমিটার। কারণ এখানে সবগুলো একক কিসে দেওয়া আছে? সেন্টিমিটার এককে দেওয়া আছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, একটু খেয়াল করেন প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আরেকটি সমস্যার সমাধান করে আপনাদের দেখাবো, এবং এটাই হচ্ছে কি ত্রিভুজ সম্পর্কিত আমাদের দ্বিতীয় কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন।
তবে আমি আপনাদেরকে একটা কথা সাহস করেই বলতে চাই, আপনারা হয়তোবা বিভিন্ন জায়গায় পড়ে থাকতে পারেন, সেখানে শেখানো হবে বা শেখানো হয় যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। দেখেন, এটা শিখতে পারেন, সমস্যা নেই। তবে আপনি এটা ভাইবেন না যে ওই প্রশ্নগুলো থেকে ক্যাডেট পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে, অহেতুক। তবে হ্যাঁ, শেখার জন্য অবশ্যই আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন, তাতে কোনো কি নেই, সমস্যা নেই। তবে এটা যদি মনে করেন না যে এখান থেকে ক্যাডেট পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা ভুল, ঠিক আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আমার মনে হয় না এগুলো থেকে কখনো প্রশ্ন হবে বা বিগত বছরে কখনো হয়েছিল, ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা আমাদের পরবর্তী অঙ্কটা একটু দেখি। এটা হচ্ছে অনেকটা এরকম, চিত্রটা আমি এখানে অঙ্কন করব, খেয়াল করেন। এটা হচ্ছে এ বি সি। এই চিহ্নটার মানে কি? 90 ডিগ্রি, মানে কি এখানে সমকোণ হয়েছে। এটা কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটার নাম এটা দিলাম 5। আচ্ছা, 5 একক তো দিতেই হবে, তাই না? 5 সেমি দিলাম। এটা দিলাম 12 সেমি। আর এই সম্পূর্ণটা দিলাম কত সেমি? 13 সেন্টিমিটার, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ডি দিল, আপনাকে প্রশ্ন বললো যে চিত্র হতে, এখানে প্রশ্নটা কি দিল, ধরেন চিত্র হতে বিডি এর দৈর্ঘ্য, বিডি এর কি দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য কি করো? নির্ণয় করো, ঠিক আছে। আপনি একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা আমি যেভাবেই নেই না কেন, যদি আমি সঠিক উপায়ে নিয়ে থাকি, ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় কি আসবে? একই আসবে। এখন আপনি যদি খেয়াল করেন, এই বিডিটা হচ্ছে একটি লম্ব, বিডিটা কি একটি লম্ব। এই বিডি লম্বটা অঙ্কন করা হয়েছে কোন বাহুর উপর? এসি বাহুর উপর। কোন বাহুর উপর? এসি বাহুর উপর। এবং সেটা কোন বিন্দু হতে? বি বিন্দু হতে। তাহলে বি শীর্ষবিন্দু হতে বিডি লম্বের যে দৈর্ঘ্য, এটাই হবে কি? ত্রিভুজের উচ্চতা। বিডিটা যদি উচ্চতা হিসেবে আমি গ্রহণ করি, তাহলে এসিটা তখন কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তখন কি হবে বলেন তো? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি, ভূমি হিসেবে কে থাকবে? এসি গুণন উচ্চতা, উচ্চতা মানে কি? বিডি। তাহলে আমাকে তো প্রথমে কি লাগবে? আমার কিন্তু দেখেন হাফ তো আছে সূত্রের, আর এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 13, কিন্তু বিডি এর দৈর্ঘ্য নাই। কার নাই? বিডি এর দৈর্ঘ্য নাই, যেটা আমার চিত্র থেকে কি করতে হবে? বের করতে হবে। আমার কাছে আরেকটা তথ্য নাই, সেটা হচ্ছে কি? ত্রিভুজ এ বি সি এর কি ফল? ক্ষেত্রফল। এটাও কিন্তু আমার জানা নেই, এটা আমার কি জানা নেই। যদি আমি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি তখন এটা অ্যাপ্লাই করে বিডি এর দৈর্ঘ্যটা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। তাহলে এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন দেখেন, এই চিত্রের দিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে এখানে টোটালি যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যে চিহ্ন দেওয়াই আছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে বিসি, বিসি বাহুর উপর কি? এ বিটা হচ্ছে কি? লম্ব। বিসি বাহুর উপর কি? এ বিটা লম্ব। তাহলে এটাকে লম্ব, এটা ভূমি, অর্থাৎ লম্বটাকে আমি উচ্চতা বিবেচনা করি আর বিসি এটাকে ভূমি বিবেচনা করি। তাহলে এখান থেকে কিন্তু ভূমি এবং উচ্চতা আমি চিত্র থেকে অলরেডি পেয়ে যাব। সেটা ইউজ করে আমি কি করব? ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে চিত্র হতে, চিত্র হতে ত্রিভুজ এ বি
সি এর ক্ষেত্রফল সমান কি বলেন? জাস্ট এ মিনিট। হ্যাঁ ঠিক আছে বোর্ড। আচ্ছা, চিত্র হতে দেখেন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি কত? ভূমি হচ্ছে কি আমাদের বিসি, আর উচ্চতা কত? এ বি। ঠিক আছে, জাস্ট আমরা কি করব, এবার মান বসাই দিব। তাহলে এই যে হাফ, বিসি এর মান কত? 12, আর এ বি এর মান কত? 5। তাহলে মান যেহেতু বসিয়ে দিয়েছি বাহুগুলোর, তাহলে একক কি হবে? বর্গ একক। বর্গ এককটা কি? সেন্টিমিটার আছে, তাহলে কি লিখতে হবে? বর্গ সেন্টিমিটার। তাহলে 2 দ্বারা 12কে ভাগ করেন, কত হবে? 6। তাহলে 5 এবং 6 গুণ করলে কত হবে? 30 বর্গ সেন্টিমিটার। ওকে, কত হবে? 30 বর্গ সেন্টিমিটার। এবার খেয়াল করেন, এখন কিন্তু আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে গিয়েছি। তাহলে আবার চিত্র অনুযায়ী, এই যে চিত্র থেকে কিন্তু আমি বিডিটাকে কি নিতে পারি? উচ্চতা হিসেবে বিবেচনা করতে পারি, এবং এসিটাকে তখন কি হিসেবে বিবেচনা করতে হবে? ভূমি হিসেবে বিবেচনা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নে তো জানতে চেয়েছে কি বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আবার লিখতে পারি যে চিত্র হতে হাফ গুণন এসি, এসিটা হচ্ছে কি ভূমি, আর উচ্চতা তখন কি হয়ে যাবে? বিডিটাও কি হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে। এসি গুণন কি? বিডি। ঠিক আছে, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান কত হয়ে যাবে বলেন তো? হয়ে যাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, অর্থাৎ কত? 30। কত হবে? 30। তাহলে এখানে এখন আমরা মানগুলো বসাই দিব। হাফ, এসি এর মান কত পেয়েছিলাম? 13, আর বিডি এর মান তো আমাদের জানা নাই, এখানে কত হবে? 30 হবে। খেয়াল করেন, এখানে 2 এই পাশে ভাগাকার আছে, এই পাশে গেলে কি হবে? গুণ। 13 এই পাশে গুণাকার আছে, এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ বিডি সমান আমি কি লিখব? 30 গুণন 2 ভাগ কত? 13। ঠিক আছে, 30 গুণন 2 ভাগ কত? 13। 30 এবং 2 যদি আমি গুণ করি, এটা একটু মুছে দেই। 30 এবং 2 যদি গুণ করি, তাহলে কি পাবো বলেন তো? 60 পাবো। কত পাবো? 60। আর নিচে কত? 3। তাহলে 4 13 কত? 52, থাকবে কত? আর 8। এই যে 4 সমস্ত 13 ভাগের 8। তাহলে বিডি এর দৈর্ঘ্য আমি কত পেলাম? 4 সমস্ত 13 ভাগের 8। সুতরাং বিডি সমান কত? 4 সমস্ত কত? 13 ভাগের 8 সেন্টিমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য আমার মনে হয়। তো আপনারা চাইলে এটা আরেকবার দেখতে পারেন, শুরু থেকে যা যা বলেছি আমি। এটা যদি আপনি একটু ভালোভাবে দেখেন, আশা করি আপনার উপকারে আসবে। ক্লাস 6-এ না হলেও ক্লাস 7-এ গিয়ে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার এই অঙ্কটা একটু চাইলে স্ক্রিনশট দিয়ে তুলে রাখতে পারেন, পরে আপনি করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই তো আমাদের ত্রিভুজ সম্পর্কিত যে সমস্যা ছিল 2টি অঙ্ক করে দিলাম। আশা করি যদি আসে পরীক্ষায় তাহলে এখানেই শেষ, এর মধ্য থেকেই আসবে বা এর উপর ভিত্তি করে ইনশাল্লাহ আসবে, এর বাহিরে আসার কথা না। আচ্ছা ওকে, এবার খেয়াল করেন, আমি এবার আলোচনা করব আয়ত নিয়ে। ঠিক আছে, আয়ত। আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল, তাকে কি বলে? আয়ত বলে। খেয়াল করেন, আমি এখানে একটি চিত্র অঙ্কন করতেছি। এটা হয়তো বা সম্পূর্ণভাবে আয়তর সমান হবে না, তবে দেখতে আয়তর মতোই হলো। এ বি সি ডি, এই বাহু কি সমান, আর এই বাহু এবং এই বাহু কি হবে? সমান হবে। অর্থাৎ এ বি সমান হবে সিডি, আবার এ বিটা কি সিডি এর কি হবে? সমান্তরাল হবে। আবার এখানে এডি সমান হচ্ছে বিসি, আবার এডিটা কার সমান্তরাল হবে? বিসি এর সমান্তরাল হবে। খেয়াল করেন, আমি বলেছিলাম সংজ্ঞায়, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে কি বলে? আয়ত বলে।
আচ্ছা, এই হচ্ছে আয়তের সংজ্ঞা, এটা আপনারা সবাই জানেন। এবার আমরা শিখব কর্ণ। চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর সংযোগকারী, শোনেন, চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু, দুঃখিত, চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুগুলোর সংযোগকারী সরলরেখাকে কি বলা হয়? চতুর্ভুজের কর্ণ বলা হয়। এই যে এ বিন্দুটা, এ বিন্দুর বিপরীত কৌণিক বিন্দু কোনটা? সি। বি বিন্দুর বিপরীত কৌণিক বিন্দু কোনটা? ডি। তাহলে এই যে বিডি এর সংযোগকারী রেখা অর্থাৎ বিডি, এটা হচ্ছে একটি কর্ণ। আর এ এবং সি এর সংযোগকারী রেখা এসি, এটা হচ্ছে কি একটা কর্ণ। এবং আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো বিডি সমান কি? এসি। এটা কিন্তু মনে রাখবেন যে আয়তের কর্ণগুলো পরস্পর কি? সমান। আর আপনি এটাও জানেন যে আয়তের প্রত্যেকটি কোণ কি কোণ? সমকোণ। আয়তের প্রত্যেকটি কোণ কি কোণ? সমকোণ। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি এটা একটু মুছে দেই। আচ্ছা, এই চিত্র অনুযায়ী আপনি যদি খেয়াল করেন যে এডি সমান্তরাল কি? বিসি, এবং এসিটাকে যদি আমরা ছেদক বিবেচনা করি, কি বিবেচনা করি? এসিটাকে কি বিবেচনা করি? ছেদক। তাহলে কিন্তু আমার এই কোণ আর এই কোণ, এটাকে নাম দিলাম এক্স, এটাকে নাম দিলাম এক্স, অর্থাৎ এই কোণ এবং এই কোণ কি হবে? সমান হবে। অর্থাৎ কোণ সিএডি এটা সমান হবে কার? কোণ এসিবি এর। কার? কোণ এসিবি সমান কি হবে? কোণ সিএডি। কারণ কি? কোণ একান্তর কোণ। কেন সমান হবে? একান্তর কোণ বলে এরা পরস্পর কি? সমান হবে। খেয়াল রাখেন, দেখেন এডি এবং বিসি কি? পরস্পর সমান্তরাল, এবং এসিটা কি? তাদের ছেদক। তাহলে এই যে আমাদের কোণ এসিবি, এসিবি এবং কি সিএডি, এই যে এ কোণটা, এই যে এখানে এই কোণটা আর এই কোণটা কি হবে? পরস্পর সমান হবে। কেন সমান হবে? কারণ তারা একান্তর কোণ। আবার আপনি যদি খেয়াল করেন একইভাবে যে এখানে আমাদের এ বি আর হচ্ছে কি সিডি, এরাও কিন্তু সমান্তরাল। এবং আমরা যদি ছেদক হিসেবে এসি কে বিবেচনা করি এবং ছেদকটা কি হিসেবে বিবেচনা করি? এসি কে বিবেচনা করি, তাহলে আপনি দেখেন এই যে সমান্তরাল অর্থাৎ এই এ বি বাহুর সাথে এখানে ধরেন যে কোণটা উৎপন্ন হয়েছে সেটার নাম দিলাম ওয়াই, আর এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটার নামও দিলাম ওয়াই। কারণ এই কোণ এবং এই কোণটা কি? সমান হবে। কেন সমান হবে? কারণ তারা কি কোণ? একান্তর কোণ। অর্থাৎ আমি কিন্তু বলতে পারবো যে বি এ সি সমান কি হবে বলেন তো? এসিডি। কি কোণ? এসিডি কোণ। কেন? কারণ তারা হচ্ছে কি কোণ? একান্তর কোণ। ঠিক একইভাবে এই যে বিডি এর জন্য কি আপনাকে কোণ নির্ণয় করতে বলা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, যদি এই কোণের মান মনে করেন 30 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানও কত হবে? 30 ডিগ্রি হবে। কারণ কি? এরা একান্তর কোণ। ওকে। আর এখানে ওয়াই কোণের মান যদি কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়, তাহলে এটার মানও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তার মানে কি? সমান হবে। কেন সমান হবে? কারণ তারা পরস্পর কোন ধরনের কোণ? একান্তর কোণ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা বিষয় আসলে একটু শিখেই রাখি। খেয়াল করেন যে এখানে এই যে টোটাল কোণটা উৎপন্ন হয়েছে এটা কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার এখানেও যে কোণটা উৎপন্ন হয়েছে এটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? মনে রাখবেন যে চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজ বলতে আমি এখানে বুঝাচ্ছি আয়ত, সামান্তরিক, রম্বস, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি হবে? যেমন ধরেন আমি যদি এইভাবে একটা কোণ অঙ্কন করলাম, মনে করেন এটা একটা সামান্তরিক, দেখতে না হলেও মনে করে নেন সামান্তরিক, তাহলে এই কোণ এবং এই কোণ, অর্থাৎ এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, তাহলে এই কোণ এবং এই কোণের মান হবে সমষ্টি কত ডিগ্রি হবে জানেন? 180 ডিগ্রি। আবার এই কোণ এবং এই কোণ, অর্থাৎ এটা মনে করেন ডব্লিউ, এটা হচ্ছে জেড, তাহলে ডব্লিউ এবং জেড কোণের সমষ্টিও কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এটা আসলে আমি এইভাবে মনে রাখি যে
দুটি মানে চতুর্ভুজের দুটি কোণের মধ্যে যদি একটি সাধারণ বাহু থাকে, চতুর্ভুজের কি দুইটি কোণের মধ্যে যদি একটি সাধারণ বাহু থাকে, তাহলে ওই কোণ দুইটা সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এখন আপনি খেয়াল করেন যে এখানে এই যে এক্স কোণ আর ওয়াই কোণটা যে হয়েছে, এক্স কোণ কোনটা স্যার? এই যে এটা হচ্ছে কি এক্স কোণ, আর ওয়াই কোণটা হয়েছে, এই কোণটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে বাহুটা, এটা কিন্তু একটা সাধারণ বাহু। তাহলে এক্স কোণ এবং ওয়াই কোণের মধ্যে সাধারণ বাহু আছে, তাই না? সেটা কি? এই যে এটা। তাহলে এক্স এবং ওয়াই কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। আবার দেখেন ওয়াই কোণ এবং জেড কোণের মধ্যে কি আছে? একটা সাধারণ বাহু আছে। তাহলে ওয়াই কোণ এবং জেড কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। আবার দেখেন জেড কোণ এবং ডাব্লিউ কোণ, ডব্লিউ, হ্যাঁ ডাব্লিউ না ডব্লিউ, এটা আমি আসলে নিজে কনফিউজড। আচ্ছা ডব্লিউ, ঠিক আছে। জেড কোণ এবং ডব্লিউ কোণের মধ্যে কি একটা সাধারণ বাহু আছে? এই যে আমার হাতটা একটু খেয়াল করেন, হাতের আঙুলটা বা এই যে মার্কারটা, এই যে এটা হচ্ছে কি তাদের সাধারণ বাহু। তাহলে ডব্লিউ এবং জেড কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। আবার ডব্লিউ এবং এক্স কোণ, ডব্লিউ এবং এক্স কোণের মধ্যে কি এটা একটা কি আছে? সাধারণ বাহু আছে। তাহলে ডব্লিউ এবং এক্স কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে চলেন আপনি একটা সমস্যার সমাধান করেন তো দেখি পারেন কিনা। চতুর্ভুজ কিন্তু, হ্যাঁ মনে করেন এইভাবে একটা সামান্তরিক আমি অঙ্কন করলাম, এটার মান দিলাম হচ্ছে ধরেন 60 ডিগ্রি। তাহলে এখানে এই যে ওয়াই লিখতেছে, এই ওয়াই এর মান কত হবে বলেন তো? আচ্ছা এ বি সি লিখে দিই তাহলে বেটার হবে। এ বি সি ডি। খেয়াল করেন এ বি সি কোণ কি? এ বি সি কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর আপনার বের করতে হবে কোন কোণের মান? সি কোণের মান, অর্থাৎ কোণ বি সি ডি। আপনি যদি খেয়াল করেন এই চতুর্ভুজটার ভিতরে এই বিসি বাহু, এই যে এবিসি ত্রিভুজের মধ্যে কি বিসি বাহু রয়েছে, আবার বিসিডি এই কোণের মধ্যেও কি আছে? বিসি বাহু রয়েছে। তাহলে দেখেন এই দুটি কোণের মধ্যে অর্থাৎ এবিসি এবং বিসিডি কোণের মধ্যে সাধারণ বাহুটা কি স্যার? বিসি। আর আমি বলছিলাম যে সামান্তরিক, রম্বস, আয়ত এগুলোর মধ্যে যদি দুটি কোণের মধ্যে কি একটি সাধারণ বাহু থাকে, তাহলে কোণ দুটির সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে সেই কথা অনুযায়ী আমাদের এখানে 60 ডিগ্রি প্লাস এই কোণের মান কত নাম দেওয়া আছে কি? ওয়াই দেওয়া আছে। তাহলে 60 ডিগ্রি প্লাস ওয়াই সমান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এবং এটা ক্যালকুলেশন করলে আপনি ওয়াই এর মান কত পাবেন? 120 ডিগ্রি। এবং এটাই হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের প্রশ্ন কিন্তু ক্যাডেট ভর্তি পরীক্ষায় এসে থাকে। আচ্ছা যাই হোক, অন্য কথায় চলে গিয়েছি। আমরা ছিলাম আয়তর মধ্যে। আমি আয়ত দিয়ে বেশি না 2 থেকে 3টি অঙ্ক করাবো, এবং সেগুলো হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নিয়ে। আপনি বলেন, আচ্ছা এখানে আবার আয়তক্ষেত্রটা অঙ্কন করি। এ বি সি ডি, এটা একটা কি? আয়ত। এটা একটা কি বলেন? আয়ত, হ্যাঁ। এ বি সি ডি একটি কি? আয়ত। খেয়াল করেন তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? এটা আপনারা সবাই জানেন, দৈর্ঘ্য গুণন কি? প্রস্থ। বাহ স্যার আমি তো পারি। এরপরটা কি? পরিসীমা। পরিসীমা নির্ণয় সূত্র কি বলেন তো? স্যার এটা তো আরো সহজ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি? প্রস্থ, তাই না? আসলে এই দুটো দিয়ে অঙ্ক করানোর মানে হচ্ছে ক্লাস 7 এর বইয়ে এই কিছু ছোটখাটো অঙ্ক আছে যেগুলো আপনাদের ক্যাডেট ভর্তি পরীক্ষায় আসতে পারে। এবং যারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবেন তাদেরকে আমি বলবো যে সপ্তম শ্রেণীর বইয়ের সাথে এবং অষ্টম শ্রেণীর বইয়ের সাথে আপনাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের যে মিল রয়েছে, মানে যে সকল অধ্যায়গুলো মিল রয়েছে সেই সকল অধ্যায় থেকে কিছু অঙ্ক করবেন, এতে আপনার সুবিধা হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে বা হতেও পারে
সরাসরি কিছু অঙ্ক চলে আসতে পারে। যেমন ধরেন আপনার ষষ্ঠ শ্রেণীতে কি আছে, সরল সমীকরণ আছে না? ষষ্ঠ শ্রেণীতে কি রয়েছে আপনার? সরল সমীকরণ রয়েছে। সপ্তম শ্রেণীতেও কি সরল সমীকরণ দিয়ে বেশ কিছু সমস্যা দেওয়া আছে। তাহলে আপনি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো যদি করেন তাহলে সেটা আপনার জন্য কি হবে, ভালো হবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, যাই হোক, এখন খেয়াল করেন ক্ষেত্রফল দিয়ে আসলে অনেক অঙ্কই আপনি পারেন বা পারতে পারেন। এখন খেয়াল করেন সেটা হচ্ছে পরিসীমা দিয়ে একটা মাত্র অঙ্ক করাবো। আসলে আমার হাতে এখন আর খুব বেশি সময় নেই, এক জায়গায় যেতে হবে। যাই হোক, পরিসীমা বিষয়টা আসলে আগে একটু বুঝিয়ে নিই। মনে করেন যে কোনো চতুর্ভুজ, কি যে কোনো চতুর্ভুজ এ বি সি ডি, ঠিক আছে? এ বি সি ডি, এই এ বি সি ডি চতুর্ভুজের পরিসীমা কি হবে? এই যে বাহুগুলো আছে না, কি আছে বলেন? বাহুগুলো আছে না, এই বাহুগুলোর সমষ্টি হবে কি এই এ বি সি ডি চতুর্ভুজের কি পরিসীমা। তাহলে এই চতুর্ভুজের পরিসীমা কি হবে? এ বি বাহু যোগ কি বাহু, বিসি বাহু, কি বাহু বলেন? বিসি বাহু প্লাস হচ্ছে কি সিডি বাহু প্লাস হচ্ছে কি এডি বাহু। অর্থাৎ আমাদের এই চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হবে কি এই চতুর্ভুজটির পরিসীমা। ঠিক আছে, পরিসীমা। আচ্ছা, এখন খুবই সহজ একটা অঙ্ক করাবো, খেয়াল রাখেন। আয়তক্ষেত্রের পরিসীমা সমান জন্য কি শিখলাম? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু কি দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, চলেন একটা প্রশ্ন লিখি। এটাই আজকের মতো এখানেই মানে আমি সমাপ্ত ঘোষণা করব। তবে সমাপ্ত ঘোষণা করার আগে একটা হোমওয়ার্ক দিব আপনাদেরকে ক্ষেত্রফল দিয়ে, দেখি পারেন কিনা। আচ্ছা, যাই হোক, এখন আমি যে সমস্যাটি সমাধান করব সেটা এখানে লিখি যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মাঠের চারদিকে একবার ঘুরে আসতে 1 কিলোমিটার, কত কিলোমিটার বলেন? 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। কি করতে হয়? অতিক্রম করতে হয়। প্রশ্ন হচ্ছে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার? মাঠের কি ক্ষেত্রফল কত বর্গ মিটার? ঠিক আছে, খেয়াল করেন এটা সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সম্ভবত, হ্যাঁ তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন, যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মাঠের চারদিকে একবার ঘুরে আসতে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়, মাঠের ক্ষেত্রফল কত? শুনেন একটু চিত্রের দিকে খেয়াল করেন। মনে করেন এটা হচ্ছে আয়তাকার সেই মাঠটি, ঠিক আছে? আপনি ধরেন যাত্রা শুরু করলেন। আচ্ছা, এই মাঠের পয়েন্টগুলো দিয়ে দিই, এ বি সি ডি। মনে করেন এটা হচ্ছে কি সেই আয়তাকার মাঠ। তাহলে আপনি যদি এ থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনি প্রথমে এ থেকে কোথায় যাবেন? বি তে যাবেন, তারপর বি থেকে কোথায় যাবেন? সি তে যাবেন, দেন সি থেকে কোথায় আসবেন? ডি তে আসবেন, ডি থেকে আবার যখন পুনরায় আপনি এ তে আসবেন তখন কিন্তু আপনার একবার কি হয়ে যাবে? ঘুরে আসা হয়ে যাবে বা প্রদক্ষিণ করা হয়ে যাবে। তাহলে এই যে একবার যে প্রদক্ষিণ করলেন তাহলে আপনি কি কি করলেন? প্রথমে এ বি এর দৈর্ঘ্য অতিক্রম করলেন, তারপরে কি করলেন? বিসি এর দৈর্ঘ্য অতিক্রম করলেন, তারপরে কি করলেন? সিডি এর দৈর্ঘ্য অতিক্রম করলেন, পরে কি ডি এর দৈর্ঘ্য অতিক্রম করলেন। অর্থাৎ এই যে আমাদের আয়তাকার মাঠ, অর্থাৎ এই যে আয়তাকার তো এটা একটা চতুর্ভুজ, তাহলে এর কিন্তু 4টি বাহুর সমান দৈর্ঘ্য আপনি কি করলেন? অতিক্রম করলেন। আর আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলা হয়? চতুর্ভুজটির পরিসীমা
বলা হয়। তাহলে আপনি যখন আয়তাকার মাঠের চারদিকে একবার করে ঘুরে আসবেন তখন আপনি কি করবেন বলেন তো? তখন কিন্তু মূলত আপনি আয়তাকার মাঠের পরিসীমার সমান দৈর্ঘ্য বা দূরত্ব আপনি কি করবেন? অতিক্রম করবেন। তাহলে এই যে একবার ঘুরে আসতে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়, তার মানে কি এই আয়তাকার মাঠটির পরিসীমা কত? 1 কিলোমিটার। তাহলে কিন্তু আমি এইভাবে শুরু করতে পারি যে প্রশ্ন অনুযায়ী বা হ্যাঁ প্রশ্ন অনুযায়ী লিখলাম, তাতে সমস্যা নাই। প্রশ্নানুযায়ী আয়তাকার মাঠের পরিসীমা সমান কত কিলোমিটার? 1 কিলোমিটার। এই কিলোমিটারকে কিলোমিটার রাখবো না, কারণ আমার এখানে মাঠের ক্ষেত্রফলটা বলে দিছে কত বর্গ মিটার, তার মানে এককটা আমার কিসে নিয়ে আসতে হবে? মিটারে নিয়ে আসতে হবে। তাহলে আপনি জানেন 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। ঠিক আছে? আচ্ছা, এখন তো এখানে বলা আছে যে আয়তাকার মাঠটির দৈর্ঘ্য তার প্রস্থের কয় গুণ? 3 গুণ। প্রস্থের কয় গুণ? 3 গুণ। তাহলে মাঠের দৈর্ঘ্যটাকে তুলনা করা হয়েছে কার সাথে? প্রস্থের সাথে। এখন এর মানেটা কি? যদি প্রস্থ হয় 1 মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 মিটার। কারণ বলছে যে আয়তাকার মাঠের দৈর্ঘ্যটা প্রস্থের কয় গুণ? 3 গুণ। আচ্ছা, আসলে এখন প্রস্থ তো আর 1 মিটার হবে না, আমরা ধরে নেই যে প্রস্থ হচ্ছে কত মিটার? ক মিটার। ধরি মাঠের প্রস্থ সমান ক মিটার। ঠিক আছে, প্রস্থ কত মিটার? ক মিটার। তাহলে দৈর্ঘ্যটা স্যার কত হবে? দৈর্ঘ্যটা কি হবে? প্রস্থের কয় গুণ? 3 গুণ। তাহলে ক এর 3 গুণ কত? 3 ক মিটার। 3 ক মিটার। কি মিটার বলেন স্যার? 3 ক মিটার। ওকে, এবার খেয়াল করেন, এখানে পরিসীমা তো পেলাম কত মিটার? 1000 মিটার। তাহলে আয়তাকার মাঠের পরিসীমা তার মানে কি? খেয়াল করেন। আচ্ছা, তাহলে আয়তাকার মাঠের পরিসীমা, মাঠের পরিসীমা সমান কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? তাহলে এখন এই যে 2 দৈর্ঘ্য কত? এই যে দেখেন 3 ক, এই যে 3 ক লিখলাম, আর যোগ প্রস্থ কত? ক, এই যে ক লিখলাম, পরে কি লিখলাম? মিটার। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি আমাদের আয়তাকার মাঠের কি পরিসীমা। আর আয়তাকার মাঠের পরিসীমা শুরুতে প্রশ্ন অনুযায়ী কত ছিল? 1000 মিটার ছিল। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না শর্ত মতে? শর্ত মতে আমাদের যে এই যে 2 ইন্টু 3 ক যোগ ক, এটা কি ছিল? পরিসীমা। তাহলে এটা লিখি 2 ইন্টু 3 ক যোগ ক, এটা কি? পরিসীমা। আবার দেখেন এখানেও পরিসীমা কত পেয়েছিলাম? 1000 মিটার পেয়েছিলাম। তাহলে 2 ইন্টু 3 ক যোগ ক সমান কত লিখতে পারবো আমরা? 1000 লিখতে পারবো। ঠিক আছে? এবার যদি ক্যালকুলেশন করি তাহলে 2 ইন্টু 3 ক আর 1 ক যোগ করলে কত হবে? 4 ক হবে। কত হবে? 4 ক সমান কত? 1000। 2 আর 4 ক গুণ করলে কত হবে? 8 ক হবে। 8 ক সমান কত? 1000। তাহলে এই যে আমাদের ক সমান কত হবে? 1000 ভাগ কত? 8। আর 1000 কে 8 দিয়ে ভাগ করলে হয় কত? 125। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম ক এর মান কত? 125। ক এর মান মানে কি? প্রস্থ। ক এর মান মানে কি? প্রস্থ। তাহলে প্রস্থ কত পাবো তাহলে বলেন তো? 125 পাবো, তাই না? আচ্ছা, একটু সাজিয়ে লিখি, এত কষ্ট করে লিখলাম, শেষ পর্যন্ত অঙ্কটা সুন্দরভাবে শেষ করি। আচ্ছা, তাহলে
একটু মুছে দেই এখানে। ওকে, তাহলে এই যে সুতরাং ক মানে কি প্রস্থ, সুতরাং মাঠের প্রস্থ সমান কত মিটার? 125 মিটার। এবং স্যার দৈর্ঘ্যটা কত হবে বলেন? দৈর্ঘ্যটা হবে কত? 3 ক মানে কত? 3 গুণন 125 মিটার, কারণ ক এর মান হচ্ছে কত? 125। তার মানে 3 এবং 125 গুণ করলে কত হবে? 375 মিটার। কত মিটার বলেন? 375 মিটার। আমাদের কি বের করতে বলছে? আয়তকার মাঠটির ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে সুতরাং কি ফল? ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত স্যার? 375। এই যে 375 গুণন প্রস্থ। প্রস্থ কত? 125। এই যে 125 লিখলাম। তাহলে একক কি হবে? বর্গ মিটার। ঠিক আছে, একটু দ্রুত ক্যালকুলেশন করার জন্য আমি ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, কারণ আমার আসলে অতটা দক্ষতা নাই যে এত বড় বড় সংখ্যা একবার গুণ করে দিব। তাহলে 375 গুণন 125, তাহলে হচ্ছে কত? 46,875। কত হচ্ছে? 875 বর্গ মিটার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, সুতরাং ক্ষেত্রফল সমান কি? 375 গুণন 125, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। গুণ করলে কত হবে? 46,875 বর্গ মিটার। এখন এখানে আরেকটা জিনিস দিয়ে দিল যে প্রতি বর্গ মিটার, ধরেন এই প্রশ্নের সাথে আর কি, এই প্রশ্নের সাথে দিয়ে দিল যে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 50 পয়সা, 50 পয়সা করে 50 পয়সা করে খরচ হলে, আমরা কিন্তু ক্ষেত্রফল অলরেডি বের করে ফেলছি। হ্যাঁ, 50 পয়সা করে খরচ হলে মোট কত টাকা খরচ হবে? ঠিক আছে, দেখেন এখানে বলছে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 50 পয়সা খরচ হলে মোট কত টাকা লাগবে। তাহলে স্যার বলেন তো, টাকা আর পয়সা কি সমান? সমান না, কিন্তু এককে ভিন্নতা আছে। তাহলে এখানে আমরা এইভাবে লিখি যে, আবার খেয়াল করেন প্রশ্ন অনুযায়ী 1 বর্গ মিটারে কি? 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় কত পয়সা? 50 পয়সা। তাহলে আমার আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত ছিল? 46,875 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়। তাহলে 1 বর্গ মিটারে যত টাকা খরচ হয়েছে বা যত পয়সা খরচ হয়েছে, 46,875 বর্গ মিটারে কি তার চেয়ে বেশি খরচ হবে। তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে, অর্থাৎ 50 গুণন কত? 46,875 পয়সা। ঠিক আছে, এখন এই যে 46,875 এর সাথে 50 গুণ দিলে হবে কত? ও অনেক হয়ে গেছে, 23,43,750। 23,43,000 কত? 750 পয়সা। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন
এবার জাস্ট কি করতে হবে, এই যে পয়সাটাকে টাকায় কনভার্ট করতে হবে। তাহলে টাকায় কনভার্ট করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি আপনি 100 দিয়ে ভাগ দেন তাহলে কত হচ্ছে? ভাগ 100, তাহলে হচ্ছে কত? 23,437.5 টাকা। খেয়াল করেন, কারণ প্রশ্নে তো আসলে আমাকে বলছে যে কত টাকা খরচ হবে, তাহলে তো এই যে কত টাকা খরচ হবে, তাহলে আমাকে তো পয়সায় করা যাবে না। কি কিসে করা যাবে না? পয়সাতে করা যাবে না। তাহলে কনভার্ট করতে হবে কিসে? টাকাতে। তাহলে এই যে পয়সাকে জাস্ট 100 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে? টাকা হয়ে যাবে। কারণ আপনি জানেন 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল খরচ হবে কত টাকা? কত খরচ হবে? 23,437.5 টাকা। তাহলে এখানে কিন্তু উত্তর দুইটা, একটা হচ্ছে ক্ষেত্রফল কত বর্গমিটার আর কত টাকা খরচ হবে। তাহলে আমরা লিখে দিই শেষে, অতএব ক্ষেত্রফলটার জন্য কত পেয়েছি? 46,875, 46,875 বর্গ মিটার। আর কত টাকা যেন খরচ হবে? 23,437.5 টাকা। এই যে লিখে দিলাম 23,437.5 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। আশা করি আপনারা উপকৃত হবেন এবং হচ্ছেন। এবং আরেকটি কথা হচ্ছে, বেশি বেশি প্র্যাকটিস করুন। মেইন বইটা একটু ভালো করে পড়েন, তারপর মেইন বইয়ের সাথে সংশ্লিষ্ট যে বিগত ক্যাডেট কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করেন। আর একটা আমার পরামর্শ থাকবে, আসলে দেখেন শেষ সময় এসে এই যে 9-10 বইয়ের অঙ্ক করার দরকার নেই। আমার কথা বুঝছেন? মাথাটা নষ্ট করার দরকার নাই। এই 7-8 সাথে সংশ্লিষ্ট যে সকল অঙ্ক অলরেডি টিচাররা আপনাদেরকে করিয়েছে এগুলো করেন, তাই হয়ে যাবে ইনশাল্লাহ। এতটা কিছু মানে এতটা ভয় পাওয়ার কিছু নাই যে ক্যাডেটের গণিত পরীক্ষার প্রশ্ন মনে হয় আহামরি অনেক বড় কঠিন হয়, তারপর কি পারা যাবে না, এরকম কিন্তু কিছু না। ঠিক আছে, জাস্ট আমি বলতে চাই আপনার কিন্তু 80% মার্কস এমনিতেই কমন থাকবে। ঠিক আছে, জাস্ট আপনাকে একটু মাথাটা ঠান্ডা রেখে সুন্দরভাবে পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষার সময় কিন্তু টাইম মেনটেন করা সবচেয়ে বেশি জরুরি বিষয়। হ্যাঁ, আপনি টাইম ভাগ করে ওইভাবে এখন থেকে বেশি বেশি মডেল বাসায় প্র্যাকটিস করেন 300 মার্কের, আর চেষ্টা করেন পরীক্ষার জন্য এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, দোয়া থাকবে আপনাদের জন্য। তবে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এরকম যে, খেয়াল করেন, একটি এটা হোমওয়ার্ক যার যার করতে মন চায় বাসায় করবেন, করে আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, আমাকে পাঠিয়ে দিন, আমি দেখে দেব। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ দিব? 2.5 গুণ দিই, 2.5 গুণ। এবং মাঠের মাঠের পরিসীমা কত দেওয়া যেতে পারে? এখানে হচ্ছে 2.5, এখানে হচ্ছে 1, তার মানে 3.5, আচ্ছা 7, 70 মিটার। কত মিটার? 70 মিটার। ঠিক আছে, খেয়াল করেন, প্রশ্নটা হচ্ছে কি, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 2.5 গুণ। এবং মাঠটির পরিসীমা কত মিটার? 70 মিটার। এখন প্রশ্ন হচ্ছে, মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর প্রতি
5 মিটার, কত মিটার খেয়াল করেন প্রশ্নটা, প্রতি 5 মিটার অন্তর অন্তর, অন্তর অন্তর মানে কি পর পর, প্রতি 5 মিটার অন্তর অন্তর কতগুলো চারা গাছ লাগানো যাবে, লাগানো যাবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, দেখি করতে পারেন কিনা, যদি পারেন তাহলে অনেক ভালো। ঠিক আছে, তাহলে কি একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 2.5 গুণ, এবং মাঠটির পরিসীমা কত মিটার, 70 মিটার। প্রশ্নে বলেছে মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, কি বরাবর, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর প্রতি 5 মিটার অন্তর অন্তর কতগুলো চারা গাছ লাগানো যাবে। ঠিক আছে, তো আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব বাসায়, যদি না পারি যোগাযোগ করবেন, আর পারলে তো আলহামদুলিল্লাহ আমাকে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, দেখবো যে আসলে আমাদেরটা সঠিক হয়েছে কিনা। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। আশা করি 27 তারিখে হচ্ছে আপনাদের কি ক্যাডেট ভর্তি পরীক্ষা, সবার সুন্দর সময় আসুক এবং সবার পরীক্ষা ভালো হোক। সবাই তো চান্স পাবেন না, তবে আমি এইটুকু চাই যে আপনাদের সবার পরীক্ষা ভালো হোক। ঠিক আছে, এবার যারা পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন যেন পরীক্ষা দিয়ে আপনি হাসি মুখে বের হয়ে বলতে পারেন যে না, আমার পরীক্ষাটা কি হয়েছে, ভালো হয়েছে। আর ভালো পরীক্ষা দিতে চাইলে কিন্তু আপনাকে অবশ্যই বাসায় এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মেইন বইটা ভালো করে পড়েন, বোর্ড বইগুলো ভালো করে পড়েন। আর মেইন বই আর বোর্ড বই তো স্যার একই জিনিস। ঠিক আছে, এক্স ক্যাডেট কোশ্চেন গুলা পড়েন, আর হচ্ছে স্যাররা যেভাবে দিক নির্দেশনা দেয় আপনি সেভাবেই নিজেকে প্রস্তুত করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।